হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগতম। এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের আহ অষ্টম অধ্যায় আলোর প্রতিফলনের একটা গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে আসছি। দেখো, ময়মনসিংহ বোর্ড 2025 একবার আপডেট প্রশ্ন। সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে এই পরীক্ষার প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ। তো দেখতে থাকো। এখানে যে দর্পণটা আছে বাইরের দিক দিয়ে পাড়া লাগানো, যদি বাইরের দিক দিয়ে পাড়া লাগানো থাকে তাহলে এটাকে আমরা কি দর্পণ বলি? অবতল দর্পণ। তো কখন অবতল দর্পণ চিন্তা করি আমরা? যখন উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকে। যেহেতু বাইরের সাইডটাকে আমরা বলি উত্তল, উত্তল পৃষ্ঠে যদি পাড়া লাগানো থাকে, উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকলে সেটাকে আমরা অবতল দর্পণ বলি। ঠিক আছে? তো অবতল দর্পণ কেন এটা চিনতে হবে, কারণ উত্তল হলে এফ এর মান ফোকাস দূরত্ব নেগেটিভ হতো। যেহেতু অবতল দর্পণ বাইরের দিক দিয়ে পাড়া লাগানো আছে, বাইরের দিকে উত্তল পৃষ্ঠে পাড়া লাগানো থাকলে এটা কি দর্পণ? অবতল দর্পণ। অর্থাৎ বাইরের দিক দিয়ে পাড়া লাগানো থাকলে অবতল। এই অবতল দর্পণের দেখো কি দেওয়া আছে, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কত সেন্টিমিটার? 40। এটা হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে? তো এই অঙ্কে ফোকাস দূরত্ব দেওয়া আছে, রাইট? লিখে দিতে পারো, উদ্দীপক হতে প্রাপ্ত ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব কত দেওয়া আছে? 40 সেন্টিমিটার। ঠিক আছে? ফোকাস দূরত্ব দেওয়া আছে 40। আচ্ছা, যেহেতু এটা অবতল দর্পণ এই জন্য ফোকাস দূরত্ব কিন্তু পজিটিভ। আচ্ছা, এখন এই যে এ থেকে ও যে বস্তু, এটা হচ্ছে একটা বস্তু, দর্পণ থেকে কত দূরত্বে আছে, রাইট? দর্পণ থেকে এই হচ্ছে বস্তুর দূরত্ব। ঠিক আছে? তো ফোকাস দূরত্বটা একটু ক্লিয়ার করো। ফোকাস দূরত্ব হচ্ছে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত যে দূরত্ব, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে আমরা বলি ফোকাস দূরত্ব। হ্যাঁ, এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? এফ। আবার বলতেছি, প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্বকে আমরা বলি ফোকাস দূরত্ব, যেটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ। এই টোটালটা কত সেন্টিমিটার? 40। আচ্ছা, তো এফ এর মান পাইছি। আর দর্পণ থেকে এ থেকে ও কিন্তু লক্ষ্য বস্তু, বস্তু এর থেকে ও হচ্ছে বস্তু। দর্পণ থেকে বস্তুর যে দূরত্ব কতটুকু হবে একটু বোঝার চেষ্টা করো। এইটুকু যদি আমি এফ বলি, এইটুকু যদি এফ হয়, দর্পণ থেকে প্রধান ফোকাস পর্যন্ত যদি এফ হয়, তাহলে প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত কিন্তু এফ হবে। অর্থাৎ এইটুকু সমান হবে। আমরা সবাই জানি প্রধান ফোকাসটা হচ্ছে বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যে থাকে কে? প্রধান ফোকাস। যেহেতু প্রধান ফোকাস হচ্ছে বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যে, তাহলে এইটুকু যদি হয় প্রধান ফোকাস দূরত্ব। বিষয়টা ক্লিয়ার করো। প্রধান ফোকাস কোথায় থাকে? প্রধান ফোকাস হচ্ছে বক্রতার কেন্দ্র আর মেরুর মধ্যে হচ্ছে প্রধান ফোকাস। তো প্রধান ফোকাস থেকে মেরু পর্যন্ত দূরত্ব যদি ফোকাস দূরত্ব হয়, এইটুকু যদি হয় 40, এইটুকু কত? 40। কিন্তু বস্তু কি এই সি পর্যন্ত আসছে না। সি যদি সি থেকে পি পর্যন্ত থাকতো তাহলে আমি বলতে পারতাম যে বক্রতার কেন্দ্র থেকে মেরু পর্যন্ত দূরত্বকে বলি বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের কয় গুণ? দ্বিগুণ। এটা বলতে পারতাম। কিন্তু এইখানে তো আর বস্তু নাই। বস্তুটা কোথায় আছে দেখো, বস্তু আছে অর্ধেকে। তার মানে এই যে এইটুকু, এইটুকু হচ্ছে টোটাল এফ এর কি? অর্ধেক, f/2। তো বস্তুর দূরত্ব কি হবে? দর্পণ থেকে এই পর্যন্ত হচ্ছে এফ, আবার এই এফ থেকে এই এফ পর্যন্ত হচ্ছে টোটাল ফোকাস দূরত্বের অর্ধেক, মানে টোটালটা না কিন্তু অর্ধেক। ঠিক আছে? তো বস্তুর দূরত্ব যখন আমরা লিখবো, ইউ যখন লিখবো তখন এটা, যখন আমি ইউটা লিখবো তখন কতটুকু লিখতে পারবো? দর্পণ থেকে বস্তুর দূরত্ব এইটুকু হচ্ছে এফ, আর এইটুকু হচ্ছে, এইটুকু যদি 40 হয় তাহলে 40 এর অর্ধেক কত? 20। সরাসরি না লিখে এই টোটালটা হচ্ছে এইটুকু। হ্যাঁ, মেরু থেকে প্রধান ফোকাস পর্যন্ত হচ্ছে এফ, আবার এফ থেকে এফ পর্যন্ত হচ্ছে, হ্যাঁ, প্রধান ফোকাসের অর্ধেকটা। কারণ এইটুকু 40 হলে এইটুকু কত? 40। 40 এর অর্ধেক কত? 20। 20 মানে কি? f/2। তাহলে তাহলে টোটালটা যদি হয় এফ, এইটুকু যদি এফ হয় আর এইটুকু হচ্ছে f/2, এই টোটালটা হচ্ছে কার দূরত্ব বলো? বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব হচ্ছে এফ প্লাস f/2। আশা করি বুঝতে পারছো। বস্তুর দূরত্ব হচ্ছে এফ, এইটুকু হচ্ছে প্রধান ফোকাস দূরত্ব, আর ফোকাস দূরত্বের পরে আর এইটুকু আর অর্ধেক আসতে হবে, মানে f/2। টোটালটা 40 হলে অর্ধেক 20। 20 মানে f/2। আচ্ছা, এখানে
এক কাজ করে দেওয়া যায়, লসাগু নেওয়া যায়। 2 এর লসাগু কি হবে? হ্যাঁ, 2 এর লসাগু 2, 2 আর f এ গুণ করলে কি হবে? 2f প্লাস উপরে কি থাকবে? f। তো ফাইনালি কি আসছে? 2f। হ্যাঁ, 2f এর সাথে একটা f যোগ করলে কি হবে? 3f/2। তো মান বসায় দাও, 3 ইন্টু f। f এর মান কত আছে? 40। আর নিচে কত? 2। 40 এর মধ্যে 2 কতবার? 20। 3 20 কত? 60 সেন্টিমিটার। তো f পাইলাম, ইউ পাইলাম। এখন সাইজে কি দেখো, বের করতে বলছে রৈখিক বিবর্ধন। বিবর্ধনকে আমরা ইংলিশে বলি ম্যাগনিফিকেশন, এম। ম্যাগনিফিকেশন বের করতে হবে, এম বের করতে হবে। তো এম যেহেতু বের করতে হবে, এম বের করার সূত্র কি? এম বের করার সূত্র হচ্ছে মাইনাস বি বাই ইউ। এম বের করার সূত্র হচ্ছে কি? মাইনাস বি বাই, যদি এম বের করতে হয়, এম বের করার বিবর্ধনকে আমরা এম দ্বারা প্রকাশ করি। এম বের করার সূত্র হচ্ছে এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। তার মানে বি লাগবে, ইউ লাগবে, কিন্তু ইউ দেখো আছে, বস্তুর দূরত্ব আছে। শোনো, এফ হচ্ছে ফোকাল দূরত্ব আর ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব কত, কোথায় থেকে ধরি? দর্পণ থেকে। দর্পণ থেকে এই পর্যন্ত এ থেকে ও, এই যে এ হচ্ছে বস্তু, দর্পণ থেকে বস্তুর দূরত্বকে আমরা ইউ বলি। হ্যাঁ, বস্তুর দূরত্ব কত আছে? 60। তো বস্তুর দূরত্ব যেহেতু 60 আছে, ইউ আছে, তার মানে কি লাগবে? বি। বি বের করতে হবে। এক হচ্ছে বি বের করতে হবে। বি বের করতে হবে কি বের করার জন্য? এম। বিবর্ধন বের করার জন্য, এম বের করার জন্য। তার মানে বি বের করে আমরা কি বের করতে পারবো? এম। ফাইনালি আমাদেরকে এম বের করতে হবে, রাইট? আচ্ছা, তো আমরা এখন যে কাজটা করব, বি বের করার জন্য আমাদের হাতে যে সূত্রটা আছে আমরা জানি, ওয়ান প্লাস ইউ, 1/u প্লাস 1/b ইকুয়াল হচ্ছে 1/f। ঠিক আছে, 1/u প্লাস 1/b ইকুয়াল হচ্ছে 1/f। তো এখান থেকে আমরা আগে বি বের করবো। বি বের করতে পারলে আমরা কি বের করতে পারবো? এম। তো বিটা রেখে দাও, 1/b ইকুয়াল কি? 1/f। আর এই যে 1/b ঠিক আছে, 1/f ঠিক আছে, জাস্ট 1/u, যেহেতু বি বের করতে হবে, বি এর অংশটাকে রেখে দিলাম। আর 1/u টাকে তো প্লাস, 1/u কে প্লাস, তো ওইদিকে গেলে কি হবে? মাইনাস। তো এখন যে কাজটা করা যাবে, মান বসায় দিলে দেওয়া যাবে, অথবা এখানে আমরা একটা কাজ করতে পারি, মান বসাতে পারি অথবা লসাগু নিতে পারি। এফ এবং ইউ এর লসাগু কি হবে? এফ ইউ। কারণ এফ এর মান 40 আর ইউ এর মান কত? 60। এই দুইটার অনেকে লসাগু করতে সমস্যা হতে পারে, যাদের লসাগু করতে সমস্যা এরা এইভাবে নিবা, এফ আর ইউ এর লসাগু এফ ইউ। এফ ইউ এর লসাগু কি হবে? এফ ইউ। এফ এফ কাটা যাবে, এফ আর এফ কাটা গেলে কি থাকবে? ইউ। ইউ এ কে ইউ মাইনাস, আবার ইউ আর ইউ কাটা যাবে, কি থাকবে? ইউ। ইউ কাটা গেলে কি থাকবে? এফ। এফ এ কে এফ, রাইট? তো এখন যে কাজটা করা যাবে, 1/b, এখানে মান বসায় দাও। ইউ এর মান কত দেখো? 60 মাইনাস এফ। এফ এর মান কত আছে? 40 বাই এফ এর মান হচ্ছে 40 গুণ ইউ এর মান কত? 60। তাহলে 1/b ইকুয়াল কি আসছে একটু দেখো, উপরে কত? 60 থেকে 40 গেলে কত থাকবে? 20। আর এখানে কত আসছে? 4 6 কত? 24। 2400, রাইট? তো আমরা এখন যে কাজটা করতে পারবো, এইখানে যদি কাটাকাটি করতে চাই করতে পারবো, 100 কাটা যাবে, ইচ্ছা করলে কাটা যাবে। তাহলে এইখানে আমরা কার মানটা বের করবো? দেখো, বি এর মানটা বের করবো। তাহলে বি এর মান যদি বের করতে হয়, আহ যদি আমরা কাটি, তাহলে 2400 এর মধ্যে 20 কতবার? 120 কাটা যাবে। তার মানে 1/b ইকুয়াল, উপরে থাকবে 1 আর নিচে কত? 120। এইভাবে কাটতে পারো, 100 কাটা দিলে কত থাকবে? উপরে 100 কাটা যাবে, 240 এর মধ্যে 2 কতবার? 120 বার। অথবা যদি এইভাবে নাও কাটো, ক্যালকুলেটর জাস্ট ভাগ করে দিলে 24 এর মধ্যে 20 কতবার? 120, উপরে কিছু না থাকলেও কি 1। তো এখন যদি আমি একটু কি করে দিই, আর গুণন করে দেই, বি কে বি, আর এদিকে কি আছে? 120 কে 120, এইটুকু একটু মুছে দিই, ঠিক আছে? তো 120 সেন্টিমিটার, এটা হচ্ছে কার দূরত্ব? বিম্বের দূরত্ব, দর্পণ থেকে বিম্বের দূরত্ব। বি এর মান যেহেতু পাইছে, অবশ্যই এখন এম বের করতে পারবো। বুঝতে পারছো কিনা?
জাস্ট 24-এর মধ্যে 20 কতবার? 120 বার। অথবা 1 শূন্য 1 শূন্য কাটবা, 24-এর মধ্যে 2 কতবার? 120 বার, উপরে 1। ঠিক আছে, যেভাবে কাটো। তো বি এর মান আসছে, পরে আর গুণন করে দাও, বি কে বি আর 120 কে 120। তো বি এর মান কিন্তু 120 আসছে, রাইট? তো এখন আমাদের বের করতে হবে এম এর মান। এম এর মান যদি বের করতে হয়, আমাদের হাতে যে সূত্র আছে, এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। তো এম হচ্ছে রৈখিক বিবর্ধন, বিবর্ধনের ক্ষেত্রে মাইনাস তোলা যাইতে পারে। মাইনাস তুললে কি দিতে হয়? মডুলাস। সূত্রের মধ্যে জাস্ট মডুলাস দিবা। মূল সূত্র হচ্ছে এটা, এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল সূত্র। তো মাইনাস মডুলাস দিয়ে মাইনাস তুলে ফেলছি, এই তো। তো মাইনাস নিয়ে আসলে এখানে চিহ্নের বিষয় নিয়ে আমি একটা ভিডিও দিব সামনে, ইনশাল্লাহ, আশা করতেছি সময় পেলে। এটার উপর ডিটেলস, কখন আসলে বিবর্ধনের ক্ষেত্রে এইখানে মাইনাস রাখলে মানে মডুলাস না দিলে হবে কিনা, বা মডুলাস দেওয়া যাবে কিনা, আর না দিলে সমস্যা কি, এটা নিয়ে এ টু জেড চিহ্ন সংক্রান্ত যত সমস্যা আছে এই নিয়ে একটা ভিডিও আপলোড করবো। ঠিক আছে, এরপরে দেখো এখানে যেটা করবা, জাস্ট আমরা কি করলাম, সূত্র হচ্ছে এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ, মডুলাস তুলে দিলাম। মডুলাস তুলে জাস্ট মাইনাস তোলার জন্য জাস্ট একটা কি দিয়ে দিব? মডুলাস। এই সূত্র হচ্ছে মূল সূত্র। এখন মাইনাস তোলার জন্য জাস্ট একটা মডুলাস দিলাম। তো এখানে যেটা হবে, মডুলাসটি কি থাকবে? মাইনাস, উপরে বি এর মান। বি এর মান কত আছে? 120। আর নিচে হচ্ছে ইউ। ইউ এর মান কত আছে দেখো? 60। তো এখানে যেটা হবে, মডুলাসের কাজ হচ্ছে কি, যে চিহ্ন থাকবে সেই চিহ্ন দ্বারা গুণ করবে, মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করবে, মাইনাসে মাইনাসে প্লাস। আর 120-এর মধ্যে 60 কতবার? 2 বার। এই হচ্ছে টোটালি এম। ঠিক আছে, বিবর্ধন, বৈকিক বিবর্ধন হচ্ছে 2। এটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। তো এইখানে আসলে যে কাজটা হয়েছে, কারণ বি এর মান বের হয়েছে 120, আর বিবর্ধন বের করতে বলছে, বস্তুর দূরত্ব ছিল 60, বি এর মান বের হয়েছে 120, আর বিবর্ধন বের করার সূত্র হচ্ছে এম ইকুয়াল মাইনাস বি বাই ইউ। এখন মাইনাস তোলার জন্য জাস্ট মডুলাস দিলাম, বি এর মান বসেছি, ইউ এর মান। মডুলাসের কাজ হচ্ছে মাইনাস, যে চিহ্ন থাকবে ওই চিহ্ন দ্বারাই গুণ করবে, মাইনাস থাকলে মাইনাস দ্বারা গুণ করবে, মাইনাসে মাইনাসে কি প্লাস। আর 120-এর মধ্যে 60 কতবার? 2 বার। এই হচ্ছে এম এর মান 2, বিবর্ধন। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা অঙ্কটা আসছে দেখো, ময়মনসিংহ বোর্ডের শেষ যে প্রশ্নটা করতে আসছে, কি বলছে, এ ও যে লক্ষ্যবস্তুটা আছে, এই লক্ষ্যবস্তুটিকে দর্পণের দিকে 30 সেন্টিমিটার সরালে কিরূপ প্রতিবিম্ব গঠিত হবে, তার চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করো। হ্যাঁ, চিত্র দিয়ে বিশ্লেষণ করতে হবে। আসলে এটার জন্য দুইটা চিত্র নিলে সুবিধা হবে। কেন? এ ও যে লক্ষ্যবস্তু আছে, এটাকে কি করার জন্য বলছে? দর্পণের দিকে 30 সেন্টিমিটার সরালে। দর্পণের দিকে যদি 30, হ্যাঁ আবার বলতেছি, এ ও লক্ষ্যবস্তুটিকে দর্পণের দিকে 30 সেন্টিমিটার সরালে, এই বস্তুটাকে যদি দর্পণের দিকে 30 সেন্টিমিটার সরাও দর্পণের দিকে, তাহলে বস্তু কোথায় যাবে? তাই না? একটু বুঝো, বস্তুর আপাতত যেটুকু দূরে আছে, বস্তু কতটুকু দূরে আছে, বস্তুর টোটাল দূরত্ব তো বের করা হয়েছে, তাই না? বস্তুর টোটাল দূরত্ব কত আসছে বলো? বস্তুর দূরত্ব আসছে কত? 60 সেন্টিমিটার। এটাকে যদি 30 সেন্টিমিটার দূরে সরাও, তাহলে কি 30 এসে পড়বে না? যেখানে এফ উইক কত। তো এখানে একটা কাজ করতে পারো, অল্প একটু গাণিতিক ভাবে বোঝানোর চেষ্টা করা উচিত এখানে কি হয়েছে ঘটনাটা। দেখো, এফ এর মান আছে, ফোকাস দূরত্ব হচ্ছে 40, আর বস্তুর যে দূরত্ব আগে ছিল 60, এখন বস্তুটিকে কত সেন্টিমিটার? দর্পণের দিকে 30 সেন্টিমিটার যদি সরায় দাও, তাহলে নতুন করে যে বস্তুর দূরত্বটা বের হবে ইউ প্রাইম। ইউ প্রাইম কি হবে? ইউ থেকে কত বাদ দিতে হবে? 30। তো ইউর মান হচ্ছে 60, 60 বাদ দাও 30, তো কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। বুঝো কিন্তু, কারণ আগে বস্তুর দূরত্ব কত ছিল? 60। এখন বস্তুকে দর্পণের দিকে 30 সেন্টিমিটার সরালে, মানে বস্তুকে যদি সামনের দিকে দর্পণের দিকে নিয়ে যাও 30 সেন্টিমিটার, তাহলে নতুন করে বস্তুর দূরত্ব বের করতে হবে, কারণ বস্তু এখানে থাকবে না। বস্তুর দূরত্ব ছিল 60, এখন নতুন করে বস্তু যদি আগায় দাও, তাহলে ইউ প্রাইম কত হবে? ইউ প্রাইম হবে নতুন করে বস্তুর দূরত্ব, আগে যে বস্তুর দূরত্ব ছিল এর থেকে 30 মিটার সামনে যাবে, তার মানে ইউ থেকে 30 মাইনাস করলে কত থাকবে? 30। তার মানে বস্তু এখন বুঝো কোথায় হবে। তাহলে এইটুকু কত ছিল তোমরা সবাই জানো, এইটুকু হচ্ছে 20, তাহলে আরো 10 যাবে, তার মানে বস্তু কয় নাম্বার পজিশনে থাকবে? কারণ প্রধান ফোকাস হচ্ছে 5, আর প্রধান ফোকাস হচ্ছে 5 নাম্বার পজিশন। তোমরা সবাই জানো যারা চিত্র আঁকাইছো আগে, এই অবতল দর্পণের 6টা চিত্র হয়। এই প্রধান ফোকাস হচ্ছে 5, 5-এর পরে আরেকটা পজিশন আছে প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে 6 নাম্বার পজিশন।
ঠিক আছে? তো যদি দর্পণ টোটালটা হচ্ছে দর্পণ থেকে বস্তু ছিল 60 সেন্টিমিটার দূরে, এখন যদি দর্পণের দিকে 30 সেন্টিমিটার বস্তুকে সরায় নেওয়া হয়, তাহলে বস্তু এইটুকু হচ্ছে 20, এইটুকু থেকে এইটুকু হচ্ছে 20, 20 থেকে আরো যাবে 10, মোট হচ্ছে এখান থেকে কত যাবে 30। তো মোট যদি আমরা 30 নেই, একটু বোঝার চেষ্টা করো। তো বস্তুটা এইটুকু হচ্ছে 20, আরো যাবে 10, 30 যাওয়া মানে কি জানো? কারণ যদি 20 নিতাম, বস্তু যেখানে ছিল এখান থেকে 20 নিলে বস্তু কোথায় হইতো? এফ হইতো। এফ মানে 5 নাম্বার পজিশন। যেহেতু তুমি বস্তুকে টোটাল 30 সেন্টিমিটার নিতেছ, তার মানে এটা আইসা পড়ছে এইখানে, তার মানে মধ্যবর্তী। তাহলে এফ এবং পি এটার মধ্যবর্তী পজিশন কত? 6। বস্তু কততে চলে গেছে? 6। তাহলে বস্তুটা এরকম একটা জায়গাতে হবে। হ্যাঁ, বস্তুকে এইখানে এই দিকে এরকম একটা বস্তুতে জায়গাতে রাখতে হবে। বুঝতে পারছো কিনা? 6 নম্বর পজিশনে অবতল দর্পণের যে চিত্র, সেখানে অবাস্তব বিম্ব হয়। জাস্ট আমি চিত্র আঁকায় ব্যাখ্যা করে দিতেছি। তার মানে তুমি কি বুঝতে পারছো কিনা? দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত? 30 হবে। 30 মানে কি? দর্পণ থেকে বস্তুর দূরত্ব হবে 30, অথচ দর্পণ থেকে প্রধান ফোকাল দূরত্ব কত? 40। এইটুকু থেকে এইটুকু হচ্ছে 40, তার মানে মধ্যে হবে 30। যেহেতু ফোকাল দূরত্ব 40 আর দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত? দর্পণ থেকে বস্তুর দূরত্ব যেহেতু 30, সেহেতু এফ থেকে পি এর মধ্যে হবে। এফ এবং পি এর মধ্যে কয় নাম্বার পজিশন? 6। আচ্ছা, এটা আমি রশ্মি চিত্র তোমাদের ক্লিয়ার করে দিতেছি, একটু দেখো। এই হচ্ছে প্রধান অক্ষ, ঠিক আছে? এটা হচ্ছে প্রধান অক্ষ। এটা আনুমানিক নিবা, ঠিক আছে? কারণ তোমাদের স্কেলে এত বড় মাপ নেওয়া সম্ভব হবে না। হ্যাঁ, জাস্ট এটা আনুমানিক নিবা। নেওয়ার পরে তোমাদের জ্যামিতি বক্সের থেকে হ্যাঁ কম্পাসটা নিবা। নেওয়ার পরে যেহেতু এটা 6 নাম্বার পজিশন, একটু পিছনে জায়গা খালি রাখতে হবে। এইটা যদি আমি চিন্তা করি যে কাটা কম্পাসটা যে বিন্দুতে ধরবা, এই বিন্দুটা হচ্ছে তোমার, যে বিন্দুটাতে ধরবা, হ্যাঁ, যদি এই বিন্দু থেকে ধরো, এটাই হচ্ছে বক্রতার কেন্দ্র। এটাই হবে বক্রতার কেন্দ্র, সি, বক্রতার কেন্দ্র। আর এইখানে আমি একটা দর্পণ আঁকায় দিলাম, ঠিক আছে? অবতল দর্পণ। এইটা হচ্ছে অবতল দর্পণ, এটা হচ্ছে পি, মেরু। আর তোমরা সবাই জানো বক্রতার কেন্দ্র সি আর মেরু হচ্ছে পি, এদের মধ্যে কি থাকে? প্রধান ফোকাস, যেটাকে আমরা কি হিসাবে চিনি? এফ, প্রধান ফোকাস। বক্রতার কেন্দ্র, প্রধান ফোকাস, মেরু। এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে মেরু, আর মধ্যে হচ্ছে প্রধান ফোকাস। এখন বস্তুকে কোথায় রাখবা? এইটুকু কত? 40, 40-এর মানে দর্পণ থেকে 30, দর্পণ থেকে 30 সেন্টিমিটার দূরে। ফোকাস দূরত্ব 40, তাহলে ফোকাস দূরত্ব যেহেতু 40, এর মধ্যে একটা পজিশনে আছে। যেহেতু দর্পণ থেকে যদি বলতো দর্পণ থেকে 40 সেন্টিমিটার দূরে বস্তু থাকতো এফ, এফ মানে 5-এ থাকতো বস্তু। কিন্তু যেহেতু বলছে দর্পণ থেকে 30, তার মানে এই যে 6 নাম্বার পজিশন। তাহলে এফ এবং পি, বস্তু দেখো বস্তুর অবস্থান কোথায়? এফ এবং পি এর মাঝে। বস্তুর অবস্থান হচ্ছে এফ এবং পি এর মাঝে, এই হচ্ছে বস্তু, ঠিক আছে? এটা যদি বস্তু চিন্তা করো, তো আলোক রশ্মি আমরা কিভাবে আঁকাই? প্রথম কিভাবে যাবে? প্রধান অক্ষে সমান্তরালে। এই যে প্রধান অক্ষে সমান্তরালে যাবে, এটা কিন্তু প্রধান অক্ষ, ঠিক আছে? প্রধান অক্ষে সমান্তরালে যাবে। প্রধান অক্ষে সমান্তরালে যাওয়ার পরে কোন দিক দিয়ে যাবে বলো? প্রধান ফোকাস দিয়ে যাবে। তার মানে প্রধান অক্ষে সমান্তরালে আপতিত হয়ে এভাবে অবশ্যই রোদে দিবা। হ্যাঁ, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে কি হয়? প্রতিসরিত হয়। আলোক রশ্মি আঁকার নিয়ম কি? যে এটা হচ্ছে বস্তু, এ থেকে ও হচ্ছে বস্তু। নিয়ম হচ্ছে বস্তুর যে শীর্ষবিন্দু আছে, এও হচ্ছে বস্তু, বস্তুর শীর্ষবিন্দু কি? ও। বস্তুর শীর্ষবিন্দু থেকে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে কি হবে? প্রতিসরিত হবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা ছিল 2 নাম্বার রুলস, যে প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে প্রধান অক্ষের সমান্তরালে, কিন্তু প্রধান ফোকাস তো সামনে নাই। প্রথম নিয়মটা ছিল প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, ফিরে আসবে। আর 2 নাম্বার রুলসটা ছিল যে প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়ে হয়ে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে, কিন্তু এটা তো সম্ভব না, কারণ প্রধান ফোকাস তো বস্তুর সামনে নাই। তাহলে 3 নাম্বার রুলস, 3 নাম্বার রুলসটার জন্য যে কাজটা করবা, এইটুকু নিবা ডট, কি নিবা? ডট, কারণ কাল্পনিক। এইটুকু ডট নিবা আর এইখান থেকে
3 নম্বর উৎসে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে, এই যে বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবরই কি হয়, প্রতিফলিত হয়। তাহলে এটা কিন্তু সম্পূর্ণটাই কাল্পনিক, ঠিক আছে। বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবর কি হয়েছে বলো, প্রতিফলিত হয়েছে। আর একটু এক করে দিই, হয়তো বুঝতে সহজ হবে। বক্রতার কেন্দ্র যেটা, তার মানে বক্রতার কেন্দ্র থেকে বস্তুর শীর্ষ বিন্দু পর্যন্ত ডট। এখন যেটা করবা, এই যে এইখান থেকে বক্রতার কেন্দ্র বরাবর, এইখানে ডট দেওয়া যাবে না, বক্রতার কেন্দ্র বরাবর একটু দেখো, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে আবার বক্রতার কেন্দ্র বরাবরই কি হয়, প্রতিফলিত হয়। তার মানে দ্বিতীয় যে রশ্মিটা আছে সেটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে একবার এরোসিনের দিকে দিবা, আবার বক্রতার কেন্দ্র বরাবরই কি হয়, প্রতিফলিত হয়। এখন এদিকে কি মিলার সম্ভাবনা আছে? দেখো, বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে যদি বক্রতার কেন্দ্র বরাবরই প্রতিসরিত হয়, এদিকে কি মিলার কোন সম্ভাবনা আছে? না তো। তাহলে এদেরকে পিছনের দিকে যদি বর্ধিত করি, এই যে পিছনের দিকে যদি বর্ধিত করা যায় তো মিলতে পারে। পিছনের দিকে দুইটাকে পিছনের দিকে বর্ধিত করো, তো পিছনের দিকে যদি বর্ধিত করি, একটু বড় করে দিতে হবে, অবশ্যই ডট দিবা, ঠিক আছে। আচ্ছা, তো পিছনের দিকে বর্ধিত করলে দেখো এই বিন্দুতে মিলিত হয়, এইটা হবে বিম্ব, ঠিক আছে। এইখানে মিলিত হয়েছে, এটা বিম্ব হবে। তাহলে এটা এ হইলে এটা এ প্রাইম, সরি ও হইলে ও প্রাইম, আর এটা এ হইলে কি হবে, এফ প্রাইম। তো একটু বোঝার চেষ্টা করো। তার মানে দ্বিতীয় যে রশ্মিটা বক্রতার কেন্দ্র বরাবর আপতিত হয়ে বক্রতার কেন্দ্র বরাবরই কি হয়, প্রতিফলিত হয়। কিন্তু এরা যদি পিছনের দিকে আসতে থাকে, মিলার কোনো সম্ভাবনা আছে? এদিকে আসলে মিলার কোনো সম্ভাবনা নাই। এই জন্য এদেরকে যদি পিছনের দিকে কি করা যায়, পিছনের দিকে বর্ধিত করা যায়, তাহলে এরা ও প্রাইম বিন্দুতে মিলিত হয়। সুতরাং এফ প্রাইম ও প্রাইম হলো এ ও এর অবাস্তব প্রতিবিম্ব। আর আমরা সবাই জানি বস্তু যেহেতু এফ এবং পি এর মধ্যে আছে 6 নম্বর পজিশন, 6 নম্বর পজিশনে বস্তু থাকলে অবাস্তব বিম্ব। তো বর্ণনা যদি দেওয়া লাগে অবশ্যই বর্ণনা দিতে হবে। একটা কাজ করা যাইতে পারে, দর্পণটা ধরে নিতে পারো এম এম প্রাইম হচ্ছে একটা, এম এম প্রাইম হচ্ছে একটা অবতল দর্পণ। তো বর্ণনা কিভাবে দিবা দেখো, লিখতে পারো যে এম এম প্রাইম হচ্ছে একটা অবতল দর্পণ। দর্পণের সামনে এ ও একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তুর কি থেকে, লক্ষ্যবস্তুর শীর্ষবিন্দু ও থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে ও এন পথে দর্পণের এন বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এন ই পথে কি হয়, প্রতিফলিত হয়। আবার বলতেছি, এম এম প্রাইম একটি, মনে করি এম এম প্রাইম একটি অবতল দর্পণ। দর্পণের সামনে এ ও একটি বিস্তৃত লক্ষ্যবস্তু। লক্ষ্যবস্তু শীর্ষবিন্দু ও হতে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে ও এন পথে দর্পণের এন বিন্দুতে আপতিত হয়ে প্রধান ফোকাস দিয়ে এন ই পথে কি হয়, প্রতিফলিত হয়। আবার ও বিন্দু থেকে অপর দিকে ও বিন্দু থেকে একটি আলোক রশ্মি বক্রতার কেন্দ্র বরাবর ও এম পথে আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবর, প্রথম হচ্ছে কি লিখবো, বক্রতার কেন্দ্র বরাবর ও এম পথে আপতিত হয়ে পুনরায় বক্রতার কেন্দ্র বরাবর এম ও পথে কি হয়, প্রতিফলিত হয়। প্রতিফলিত রশ্মিদ্বয়কে পিছনের দিকে বর্ধিত করলে, যেহেতু এদিকে মিলার সম্ভাবনা নাই, পিছনের দিকে বর্ধিত করলে কোন বিন্দুতে, ও প্রাইম বিন্দুতে মিলিত হয়। সুতরাং এফ প্রাইম ও প্রাইম হলো এ ও বস্তুর অবাস্তব প্রতিবিম্ব। তো এখানে বিম্বের যে বর্ণনা দিতে হবে, আমি বিম্বের বর্ণনাটা একটু ক্লিয়ারলি লিখে দিতেছি। বিম্বের বর্ণনায় কি লিখতে হবে, তো আমি যেটুকু বলছি এটুকু অবশ্যই লিখবা। আগে বর্ণনা আমি যেভাবে বলছি বর্ণনা দেওয়ার পরে, অথবা আগে এই কথাটা লিখবো এবং ওই বর্ণনাটা দিতে হবে চারের জন্য, যে কিভাবে কোন দিকে আসছে এবং প্রতিফলিত রশ্মি থেকে পিছনের দিকে বর্ধিত করলে মিলিত হয়। এফ প্রাইম ও প্রাইম হলো এ এর অবাস্তব প্রতিবিম্ব। আমি যা বলছি প্রথম থেকে একটু লেখা নিও। তো বিম্বের যে বর্ণনা, মেইন কথা হচ্ছে এইগুলি হচ্ছে মেইন জিনিস, এগুলি দিতে হবে। তো বিম্বের বর্ণনার মধ্যে 1 নম্বর হচ্ছে বিম্বের অবস্থান।
2 হচ্ছে আকৃতি। তিন হচ্ছে প্রকৃতি। তিন প্রকৃতি। দেখো অবস্থান, বিম্বের অবস্থান কোথায়? বিম্বের অবস্থান কোথায় দেখো, এ ও হচ্ছে বস্তু, এ প্রাইম ও প্রাইম হচ্ছে বিম্ব। এটা হচ্ছে বিম্ব। বিম্ব কোথায়? দর্পণের পিছনে। আকৃতি বস্তুর চেয়ে, যে বস্তুর চেয়ে বিম্ব কি বড়, বস্তুর চেয়ে বিম্ব বড়। বড় বিম্ব বড় হবে, আকৃতি হচ্ছে বড়কে আমরা কি বলি? বিবর্ধিত। বিবর্ধিত। আর প্রকৃতি দেখো সত্যিকার অর্থে মিলিত হয়েছে না, হ্যাঁ কাল্পনিক, যেহেতু সত্যিকার অর্থে মিলিত হয় নাই, পিছন থেকে মিলিত হয়েছে, তাহলে সেটা অবশ্যই কি বিম্ব? অবাস্তব। আর অবাস্তব হইলে কি হয়? বস্তু দেখো এর চিহ্ন, বস্তুর শীর্ষবিন্দু উপরে, এখানে বিম্বর শীর্ষবিন্দু উপরে। অবাস্তব হইলে বস্তু যেমন বিম্ব তেমনই থাকে, সোজা সোজা হয়। অবস্থা হচ্ছে দর্পণের পিছনে, আর আকৃতি হচ্ছে বস্তু হচ্ছে বিম্ব বড় বিবর্ধিত। আর যেহেতু প্রকৃতি সত্যিকার অর্থে মিলিত হয়েছে না, সেহেতু অবাস্তব বিম্ব। অবাস্তব মানে কি? সোজা হবে। এই হচ্ছে বর্ণনা, ঠিক আছে? তো বর্ণনা দেওয়ার পরে এই হচ্ছে মেন কথাটা, এটা লিখতেই হবে। বর্ণনা দিবা সাথে সাথে এটা লিখে দিবা, এটা মাস্ট বি লিখতে হবে চিত্রের সাথে। এটা এর সাথে আরো কিছু সুন্দর করে গোছায় বর্ণনা দিবা, আলোক প্রশ্নে কিভাবে আপত্তিত হয়েছে, কিভাবে প্রতিফলিত হয়েছে, এই বর্ণনাটা দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটাই যে 6 সেন্টিমিটার সরালে কিরূপ প্রতিবিম্ব গঠিত হয়। হ্যাঁ অবশ্যই এখানে যে বিম্ব হয়েছে এটা একটা বিবর্ধিত বিম্ব হয়েছে, তাই না? তার রশ্মির সাহায্যে তুমি বিশ্লেষণ করবা। এই এইটুকু যদি করতে পারো তাহলে অবশ্যই তোমরা 4 পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।